হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হতে পারে, তবে ভিডিও একবারে না দেওয়ার চেয়ে মাঝে মাঝে যদি একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তোমরা এতটুকু আর কি মেনে নিও, কারণ আমার বাসায় ক্লাস চলছে আর কি। তো যাই হোক, সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ডেথ নোটের এই পর্যন্ত 5টা এপিসোড দেখেছি এবং 5টা এপিসোডে আমরা ভালো সাড়া পেয়েছি। আর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ডেথ নোট মানে আগে যতখানি সহজ ছিল আস্তে আস্তে দিন যাচ্ছে আর ওটার মনে করো যে প্যাচটা বোঝা একটু কঠিন মনে হচ্ছে। তবে তারপর আমি চেষ্টা করবো যে যত সহজে প্যাচ খুলে তোমাদের সাথে এক্সপ্লেন করা যায়। তো যাই হোক গাইস, আমরা ভিডিওটা স্টার্ট করবো। তবে তার আগে একটা নিউজ দিই, সেটা হচ্ছে তোমরা যারা জুজুৎসু কাইজেনের ফ্যান রয়েছে, জুজুৎসু কাইজেনের পরবর্তী এপিসোড 14 নম্বর এপিসোড কিন্তু অলরেডি রিলিজ হয়েছে অনলি জাপানিজে। এবং মজার ব্যাপার হচ্ছে জুজুৎসু কাইজেনের যে অফিসিয়াল তোমার সিরিজের এপিসোড বের হয় তার চেয়ে আমরা মিনিমাম 4 এপিসোড এগিয়ে রয়েছি এবং আস্তে আস্তে আমরা আরো এগিয়ে যাবো, কারণ প্রতি 2 দিনে একটা করে জুজুৎসু কাইজেনের ভিডিও আসবে অনলি জাপানিজে। তো তোমরা যারা জুজুৎসু কাইজেনের ভিডিওটা দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসতে পারো, ডিসক্রিপশনে আমি জুজুৎসু কাইজেনের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর এছাড়াও তোমরা যদি কেউ ডেথ নোট বা যে কোনো এনিমির ফ্যান হয়ে থাকো আর তোমরা যদি চাও তোমাদের প্রিয়জনকে তার জন্মদিনে একটা টি শার্ট গিফট করবে, এর জন্য কিন্তু আমাদের যে র্যান্ডম স্টোর রয়েছে সেখান থেকে তুমি কিন্তু তোমার কাস্টম টি শার্ট তুমি ডিজাইন করতে পারো। তুমি যে কোনো ছবি পাঠিয়ে দিবে, তারা সেই হিসেবে তোমার টি শার্টটাকে বানিয়ে দেবে। তবে ছবি পাঠানোর সময় খেয়াল রাখবে ছবিটার কোনাকানিতে যেন মনে করো তোমার ওই ছোট ছোট কোনো ডিজাইন না থাকে, কারণ একেবারে চিকন বা তোমার সিট কোনো ডিজাইন থাকলে হয় কি সেটা দীর্ঘস্থায়ী হয় না প্রিন্টটা। তো এই জন্য ছবিটা সিলেক্ট করার সময় তোমরা একটু সতর্ক থাকবে যাতে ওটা দীর্ঘমেয়াদী তোমরা ইউজ করতে পারো। তো যাই হোক, স্টোরের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সত্য কথা, তোমাদের ভাই সিরিজটা তো গত এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যে জাপানিজ পুলিশ চিফ তার 5 জন টিম নিয়ে এখানে চলে এসেছে এলের সাথে দেখা করতে, আর দরজায় হাত দেয় আর এপিসোডটা শেষ হয়ে যায়। তো এই পরে আমরা দেখতে পাই এল তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে আর তারা এলকে দেখে অবাক হয়ে যায় যে এইটুক পিচ্চি কাচ্চা, এইটুক বুড়াগাড়া পিচ্চি এল, এত বড় গোয়েন্দা। এল তখন বলে আমি এল, আর এখানে চিফ সহ বাকিরা ভাবে এটা এল, কিন্তু ওর ভয়েস শুনে আমরা যেরকম আশা করেছিলাম ওকে তো দেখতে সেরকম লাগছেও না। মানে ব্যাপারটা আমার মতো হয়েছে, মানে আমার ভয়েস শুনে অনেকে মনে করে না জানি কত বড় সড়ো কত হ্যান্ডসাম একটা মানুষ, কিন্তু বাস্তবে পুরো উল্টা, মানে এরকম এল এর সাথে হয়েছে আর কি। মানে এলকে দেখে ওদের অদ্ভুত ফিল হয়। তো যাই হোক, কনফিউশন এক পাশে রেখে চিফ তার নিজের ইন্ট্রোডাকশন দেয় যে আমি ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট ইয়াগামি, জাপানিজ ন্যাশনাল পুলিশ এজেন্সির। আর তারপর আমাদের তার টিম মেম্বারদের নাম বলা হয়, যেমন যাদের নাম হচ্ছে মনসুরা, আয়াজাবা, মোগি, ওকিতা এবং আরেকটার নাম জানি কি। তো যাই হোক, এরপর চিফ বলে ক্ষমা করো আমরা একটু লেট করে ফেলেছি। তো যাই হোক, এরপর তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন এল করে কি তার হাত দিয়ে নকল গান বানিয়ে তাদের উপর শুট করে। আর তখন আয়াজাবা বলে এটা কি তামাশা চলছে? এল তখন বলে দেখো আমি জাস্ট এটা এর জন্যই করলাম যাতে তোমরা বুঝতে পারো আমি যদি কিরা হতাম তাহলে এতক্ষণে তোমরা সবাই কেউ না কেউ মারা যেতে। এর কারণটা হচ্ছে তোমাদের চেহারাও আমি দেখেছি এবং নামও আমি জানি, আর তোমরা তো জানোই কিরা যদি কাউকে মারতে চায় তার শুধুমাত্র নাম আর ফেসটারই প্রয়োজন। তো এই জন্য জাস্ট আমি আমার ইন্ট্রোডাকশন দিলাম যে আমি কিরা নই, আর তোমরাও তোমাদের নিজেদের নাম একটু সাবধানে বলে তো সব জায়গায় জাহির করতে যেও না। কিন্তু তখন মনসুরা চিপকে বলে আমি না শুনেছিলাম কিরার চেহারা দেখার প্রয়োজন হয় না, শুধুমাত্র নাম দেখলেই হয়। আর তখন চিপ বলে না, যতগুলো ক্রিমিনাল মারা গিয়েছে এটা নিয়ে এলের সাথে আমার কথা হয়েছে, সবগুলো ক্রিমিনালেরই তাদের নাম এবং চেহারা ব্রডকাস্ট করা হয়েছিল, কিন্তু যেসব ক্রিমিনালের চেহারা এবং নাম ব্রডকাস্ট করা হয়নি বা টিভিতে দেখানো হয়নি বা ভুল নাম বলা হয়েছিল তাদেরকে কিরা মারতে পারেনি। আর একটা মিটিং আমরা এনে ডিসকাস করেছিলাম এলের সাথে। তো যাই হোক, এরপর এল তাদের সবাইকে ডেকে নিয়ে বলে যে এখানে বসুন আর নিজেদের সকল ইলেকট্রনিক ডিভাইস সুইচ অফ করে টেবিলে রাখুন। তো আয়াজাবা তখন বলে তোমার কি মনে হয় আমরা তোমার কোনো তথ্য বা কোনো ইনফরমেশন লিক করে দেবো? চিপ তখন বলে দেখো এটা কোনো ব্যাপার নয়, ও যা বলছে সেটা করো। তো এখানে মনসুরা বলে আমার তো মনে হয় না এল এখন আমাদের উপর বিশ্বাস করছে। এল তখন বলে না, এমনটা নয়, আমার কথা বলার সময় কারো মোবাইলে কল আসুক বা কেউ ফোন টিপুক এটা আমি চাই না, এবং আমরা যতগুলো মিটিং করব সেগুলোর উপর কেউ নোটসও বানাবেন না, সমস্ত বিষয় শুধুমাত্র নিজের মাথায় রাখবেন যাতে আমাদের কাছ থেকে কোনো ইনফরমেশন লিক না হয়। তো যাই হোক, এরপর আমরা দেখি এল বসে কফি খাবে, তো কফিতে সে লাগাতার খালি চিনি দিতে থাকে, কি বড় বড় চিনির দানা। তো যাই হোক, সে একটু বেশি চিনি দেয়। তো এটা দেখে এল তখন বলে এল, কিন্তু এল তাকে থামিয়ে দেয় এবং বলে আজ থেকে আমাকে এল নয় রিউজাকি বলে ডাকবেন। তো মনসুরা তখন জিজ্ঞেস করে যেমনটা তুমি বললে যে কিরা যদি কাউকে মারতে চায় তার চেহারার সাথে নামের প্রয়োজন হয়, তো আমরা কি এই কাজটা করতে পারি না? টিভি নিউজে ক্রিমিনালদের নাম আর চেহারা দেখানো বন্ধ করে দেবো, এটা করলে কেমন হয়? এল তখন বলে এটা যদি আমরা করি তাহলে কিরা করবে কি সাধারণ মানুষদের মারবে। তখন আরেকজন পুলিশ অফিসার ওকিতা বলে সাধারণ মানুষ মানে? এল তখন বলে কিরা অবুজ, ও বাচ্চা আর এই জন্য হাঁটতে পছন্দ করে না। চিপ তখন বলে অবুজ বাচ্চা মানে হাঁটতে পছন্দ করে না মানে? এল তখন বলে হ্যাঁ, কারণ আমি নিজেও অবুজ, আমি নিজেও বাচ্চা, এই জন্য আমিও হাঁটতে পছন্দ করি না, আর এই জন্য ওকে আমি বুঝতে পারি। চিপ তখন বলে তুমি কি এই কথাটা একটু ডিটেলসে বলতে পারো, আমি তোমার কথা বুঝতে পারছি না। তো এল তখন বলে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন টিভি ব্রডকাস্টের মাধ্যমে কিরাকে চ্যালেঞ্জ করেছিলাম তখনও পর্যন্ত আমার শুধু মনে হতো কিরা শুধুমাত্র ক্রিমিনালদের মারবে, কিন্তু ও করেছে কি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমার যে বডি ডাবল মানে নকল আমি যে সাজিয়ে টিভির সামনে পাঠিয়েছিলাম তাকেও মেরে ফেলেছিল এবং তাকে মারার ব্যাপারেও 2 বার ভাবেনি। আর এরপর আমি যখন বলেছিলাম যে তুমি কান্ট্রি রিজন টাউনে থাকো, তো সে করেছিল কি তখনই কান্ট্রি রিজনের বাকি সব ক্রিমিনালদের মারতে শুরু করে, আর এর মানে হচ্ছে সে আমাকে বোঝাতে চাইছিল যে আমি কান্ট্রি রিজনে আছি, তুই কি করবি। তো এই হিসাব অনুযায়ী আমি যেসব চ্যালেঞ্জ ওকে দিয়েছি ও সব চ্যালেঞ্জই পূরণ করে দেখিয়েছে। তো আপনাদের কি মনে হয় না আমরা যদি ক্রিমিনালদের ইনফরমেশন হাইড করে দেওয়া শুরু করি তাহলে সে করবে কি সাধারণ এবং নিষ্পাপ মানুষদের মারা শুরু করবে, আর আমাদের বলবে তোরা যদি ক্রিমিনালদের নাম না বলতে বলিস তাহলে আমি সাধারণ মানুষদের মারবো, কারণ আমি দুনিয়ার যে কোনো মানুষকে স্বীকার করতে পারি। আর তারপর এটাও বলবে যে আমি খারাপ নই, কিন্তু আমার বিরুদ্ধে যারা
যাবে তারাই খারাপ, কারণ খারাপ লোকদের ভালো মানুষরাই হাইড করেছে। আর কিরা এরকমই ভাববে। তো এল এখানে বুদ্ধি দেয় আমরা গণমাধ্যমের ইউজ করতে পারি, পত্রিকার টিভির ইউজ করতে পারি, সেটা আমাদের লাভের জন্য। আর সেই টিক্সটা আমার আছে। আর সেই টিক্সটা হচ্ছে আমরা টিভি নিউজে বলতে পারি যে FBI এজেন্ট 12 জন মারা গিয়েছে, এই কারণে আমেরিকা রেগে গিয়েছে এবং রেগে 1500 FBI এজেন্টকে পাঠিয়েছে জাপানে কিরাকে ধরার জন্য। তো 1500 যদি পাঠায় এবার ব্যাপারটা আলাদা হবে, কারণ এতগুলো FBI এজেন্ট যদি এখানে আসে এই কারণে কিরা বিপদ অনুভব করবে এবং ওর সবসময় মনে হবে ওর আশেপাশে কেউ না কেউ ওকে দেখছে, আর তখনই ও একটা ভুল করে ফেলবে। আর ওই ভুলের সুযোগটা আমরা নেব। আর আইজাব এখানে বলে হ্যাঁ এমনিতেই বলা হবে 1500, কিন্তু আমরা আসলে থাকবো হচ্ছে 7 জন। খুবই মজার ব্যাপার তো। আর যেহেতু গতবারের FBI এজেন্টের মতো এবার কোনো আসলে FBI এজেন্ট আসেইনি, তো কেউ মারা পড়বে না। তো ওকে তা তখন বলে হ্যাঁ এটা কাজ করতে পারে, ভালো একটা আইডিয়া। আর এল তখন বলে দেখো কিরা সম্পর্কে আমি কি ভাবি সেটা তোমাদের খুলে বলি। তো কিরা সম্পর্কে আমি এ পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি কিরা একা কাজ করে এবং সে এর আগেও আমাদের পুলিশ স্টেশন থেকে বা পুলিশের কারো কাছ থেকে আমরা ইনভেস্টিগেশন যে পর্যন্ত করেছি সেই তথ্য পেয়েছে। আর কিরার কাউকে মারার জন্য নাম এবং চেহারা দুটোরই প্রয়োজন হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কিরা কাউকে মারার আগে তার মৃত্যুর সময় কন্ট্রোল করতে পারে, এর সাথে ওই ব্যক্তি মারা যাওয়ার আগে কি কি কাজ করবে বা ওকে দিয়ে যে কোনো কাজ করেই নিতে পারে। আর এইসব ব্যাপার নিজেদের মধ্যে রেখো, এখনই বাইরে ভাইরাল করো না। আর আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। দেখো আমি এখানে একটা রিসার্চ করেছি। 14 ডিসেম্বর জাপানে 12 জন FBI এজেন্ট এসেছিল। আর তোমরা যারা দর্শক আছো তারা ওই ব্যাপারটা মনোযোগ দিয়ে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো যাই হোক আবারও আমি বলছি, এল বলে যে 14 ডিসেম্বর জাপানে 12 জন FBI এজেন্ট এসেছিল। আর 19 ডিসেম্বর কিরা কয়েদিদের উপর প্রথম এক্সপেরিমেন্ট করা শুরু করে, মানে প্রথমবারের মতো সে কয়েদিদের মারার আগে তাদের কার্যকলাপ কন্ট্রোল করতে পারে কিনা সেটাও এক্সপেরিমেন্ট করেছিল এবং সে দেখছিল যে ক্রিমিনালদের মারার আগে সে কতটুকু কন্ট্রোল করতে পারে। আর দ্বিতীয় সপ্তাহে 5 দিনের মধ্যে কিরার মনে হয় যে FBI এজেন্ট ওর ব্যাপারে জেনে গিয়েছে। তো এই কারণে অনেক ভয় পেয়ে যায়, কারণ FBI এজেন্টরা অনেক বেশি চালাক এবং তারা না নাম বলতো না চেহারা দেখাতো। আর যেহেতু জেনে গিয়েছিল যে FBI এজেন্ট এসেছে, তো এর জন্য রাস্তা থেকে FBI এজেন্টদের সরাতে চাচ্ছিল। তো এর জন্য সে মারা যাওয়ার আগে তার ভিকটিমদের কোন পর্যন্ত কন্ট্রোল করতে পারে সেটা সে রিসার্চ করতে চাচ্ছিল। আর তারপরে 27 ডিসেম্বর আর তারপরে সিন শিফটে আমাদের লাইটের সিন দেখানো হয় যে এল এর কথা সম্পূর্ণ করে এবং বলে যে 27 ডিসেম্বর আমি কনফার্ম হয়ে গিয়েছিলাম যে সকল FBI এজেন্ট সব এজেন্টের ফাইল পেয়ে গিয়েছে যার মধ্যে তাদের নাম এবং চেহারা ছিল, আর তারা সবাই মারা গিয়েছে। তো যেহেতু 12 জনের কাছে এই ফাইল ছিল, তো এটা খুঁজে বের করা কঠিন যে কোন FBI এজেন্টের মাধ্যমে কিরা তাদেরকে মেরেছে। কিন্তু কেউ যাতে জানতে না পারে যে 20 ডিসেম্বর আমার সাথে রে পেনভারের দেখা হয়েছিল, আই মিন যে FBI এজেন্টের মাধ্যমে লাইট আর কি সবাইকে মেরেছে, তাহলে কোনো ব্যাপার নেই। আর ওই মুহূর্তে রিও কাছে শিনিগামা এবং জিজ্ঞেস করে তুমি কি আজকে ডেথ নোট ইউজ করবে না নাকি মিড টার্ম পরীক্ষার জন্য পড়ছো? তো লাইট তখন বলে এমনি তো মিড টার্ম পরীক্ষার জন্য যথেষ্ট সময় আমার হাতে নেই। আমি মূলত দেখছিলাম যে 19 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত গত 8 দিনে আমি অনেক বেশি কাজ করেছি এবং অনেক বড় বড় রিস্ক নিয়েছি। আর তারপর আবার ওর মুখের কথা নিয়ে এল বলে 19 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত এই অল্প টাইমের মধ্যে কিরা 30 জন লোককে হার্ট অ্যাটাকে মারিয়েছে, যেটা আমরা সবাই জানি এবং তারা সবাই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিল, কিংবা তাদের মধ্যে এমন কিছু লোক ছিল যাদের উপর সন্দেহ ছিল, কিন্তু তারা সবাই যে জেলে বন্দী ছিল তা কিন্তু নয়। কিছু কিছু ক্রিমিনাল ছিল যারা জেলের বাইরেও ছিল। তো আমার কাছে মনে হয় কিরা FBI এজেন্টদের মারার জন্য এমন একটা ক্রিমিনালকে কন্ট্রোল করেছে যে কোনো সাধারণ ক্রাইম করেছিল এবং জেলের বাইরে ছিল। আর এই কারণে ও এতগুলো ক্রিমিনালকে মেরেছে যাতে আমরা জানতে না পারি যে এক্স্যাক্টলি ও কাকে ইউজ করেছে বা বাইরের কোন কয়েদিকে ইউজ করেছে। আর এখানেও আরেকটা যে টেকনিক খাটিয়েছে, ও কিন্তু পরবর্তী 8 দিন পর্যন্ত কোনো FBI এজেন্টকে মারেনি যাতে ওই FBI এজেন্টরা অন্য কাউকে ইনভেস্টিগেশন করতে পারে। তো এরপর সে পরবর্তী 8 দিন পর্যন্ত কিন্তু কোনো FBI এজেন্টকে মারেনি, যার ফলে ওই FBI এজেন্টরা অন্য কাউকে সন্দেহ করে তার উপর ইনভেস্টিগেশন করছিল। জানতে পারি বা বুঝতে পারি তোমাদের মধ্যে কেউ কিরা আছে কিনা। তো এখানে আইজাওয়া বলে এর মানে তুমি এখনো আমাদের উপর বিশ্বাস করো না পুরোপুরি। চিপ তখন বলে তুমি এত বেশি বুঝবে কেন, ব্যাপারটা এরকম নয়। দেখো এর আগেও আমাদের কিন্তু হেডকোয়ার্টার থেকে ইনফরমেশন লিক হয়েছে, তো এখনো লিক হওয়ার বড় চান্স রয়েছে এবং এটাও হতে পারে যে আমাদের মধ্যে কেউ কিরা রয়েছে। তো মনসুরা তখন বলে আমাদের মধ্যে থেকে যদি কেউ কিরা থাকে সে তো এতক্ষণে এল এর ফেসও দেখে নিয়েছে এবং ওর নামও জানে, তাহলে তো ওকেও মেরে ফেলতে পারতো এখন এখানে কিরা থাকলে। আর আইজাওয়া তখন বলে হ্যাঁ এর মানে হচ্ছে এল নিজেকে বিপদে ফেলেছে, ইচ্ছে করে রিস্ক নিয়ে বিপদে ফেলেছে। তো এল তখন জালালার কাছে এসে ভাবে এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবে চলছে, আমার শুধু একটা মাত্র জিনিসের জানা দরকার, শুধু এমন একটা ক্লু যে কোন FBI এজেন্টের সাথে ওর দেখা হয়েছিল। আর অন্যদিকে আমাদের লাইটের সিন দেখানো হয়, ও একই কথা বলছে আমি এর মধ্যে শুধুমাত্র একটা ভুলই করেছি আর এই ভুলটা আমাকে ধরিয়ে দিতে পারে, এটা যদি কারো সামনে আসে আমি একবারে ধরা পড়ে যাব। আর তারপর লাইট আর এল দুজনে একসাথে বলে ওঠে শুধুমাত্র একটা জিনিস। তো এরপর লাইট যখন বেডে ছিল সে বলে আমি আজ পর্যন্ত যতগুলো কাজ করেছি তার মধ্যে সবচেয়ে বড় রিস্কের কাজ ছিল ওই বাসটা হাইজ্যাকিং করা, কিন্তু তারপর আমার কাছে মনে হয় ওইটার সাথে কেউ কিরাকে কানেক্ট করতে পারবে না। আর পুলিশ আর এল তো জানেই না যে কিরা মানুষকে হার্ট অ্যাটাক ছাড়া অন্যভাবে মারতে পারে, কিন্তু ওরা যদি এটা জানতে পারে যে কিরা মানুষকে কন্ট্রোল করতে পারে তার মৃত্যুর আগে, তাহলে সেটা আমার জন্য বড় একটা সমস্যা তৈরি হবে। আর তখন আমরা দেখি লাইটের মা লাইটকে তার বাবার পোশাক দিয়ে বলে যে হেডকোয়ার্টারে দিয়ে আসো যাও। তো এরপর লাইট হেডকোয়ার্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে আমাদের লাইট করে কি সাথে একটা ডেথ নোটের পেজ নিয়ে যায়, কারণ বুঝতেই পারছে পুলিশের আছে পিস্তল বাট আমাদের লাইটের আছে হচ্ছে ডেথ নোট। আর তখন লাইট রিওকে বলে এখন থেকে আমি যখনই বাইরে যাব তখনই একটা করে ডেথ নোটের পেজ নিয়ে যাব। আর তারপর আমরা রে পেনভারের গার্লফ্রেন্ড বা ফিয়ন্সিকে দেখতে পাই যে মেট্রোতে ছিল এবং সে স্মরণ করছিল
বলছিল যে ওই দিন রে পেনভার আমাকে বলেছিল যে সে শিনজুক যাচ্ছে। তো ওই দিন শিনজুক এরিয়াতে 4 জন লোক হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, আর যে ক্রিমিনাল ওই বাস হাইজ্যাকিং করেছিল সেই ক্রিমিনালটাও সেদিন মারা গিয়েছে। তো এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। এর মানে হচ্ছে কিরা হার্ট অ্যাটাক ছাড়াও সে যে কোনো ভাবে ক্রিমিনালদের মারতে পারে। আর এরপর আমরা দেখতে পাই সে পুলিশ হেডকোয়ার্টারে চলে এসেছে, আর অন্যদিকে লাইটও হেডকোয়ার্টারে যাচ্ছিল, আর সে তার বাবাকে কল করছিল কিন্তু ফোন সুইচ অফ ছিল। অ্যাকচুয়ালি আমরা জানি সে তেলের কাছে রয়েছে, ফোন বন্ধ। তো লাইট তখন ভাবে হয়তো বাবা কোনো মিটিং এ রয়েছে। তো এরপর লাইট যখন ভেতরে আসে তখন সে রে পেনভারের গার্লফ্রেন্ডকে দেখতে পায়, আর রে পেনভারের গার্লফ্রেন্ড বলছিল আমি টাস্ক ফোর্সের কারোর সাথে আর্জেন্টলি কথা বলতে চাই, কিন্তু তারা বলে যে আমরা তো টাস্ক ফোর্সে নেই, আর এই ব্যাপারে আমাদের কাছে তথ্যও নেই। কিন্তু রে পেনভারের গার্লফ্রেন্ড তখন বলে দেখুন আমি কিরা ইনভেস্টিগেশনের সাথে সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট তথ্য বলার জন্য এসেছি। তো এই কথা শুনে লাইট পুরো অবাক হয়ে যায়। তো এরপর লাইটের শুনে অবাক হয়ে যায় যে বলে কি কিরার ইনভেস্টিগেশন করছে সে। আর এই কথা বলে লাইট আস্তে আস্তে রিসিপশনে চলে আসে এবং সে রিসিপশনিস্টদের বলে আমি আমার বাবার পোশাক নিয়ে এসেছি, আর নিজের পরিচয় দেয় যে আমি ডিটেকটিভের চিফ ইয়াগামির ছেলে লাইট। তো রিসিপশনিস্ট লাইটকে চিনে ফেলে এবং দুজন নিজেদের মধ্যেই কিছু কথা বলে। আর তারপর রিসিপশনিস্ট জিজ্ঞেস করে কি ব্যাপার লাইট, তুমি কি এই কিরা কেসে আমাদের সাহায্য করবে না? আমি তো তোমার ব্যাপারে এর আগেও শুনেছিলাম, কারণ তুমি এর আগের বারও আমাদের অনেক কেসে হেল্প করেছিলে যা অনেক কাজে এসেছিল। লাইট তখন বলে হ্যাঁ আমি এবারও আপনাদের সাহায্য করবো এবং এলকেও হারিয়ে দেবো। আর এই কথা শুনে রে পেনভারের গার্লফ্রেন্ডের কান খারাপ হয়ে যায়, আর সে বলে এলকেও হারিয়ে দিবে। আর তখনই রিসিপশনিস্ট রে পেনভারের গার্লফ্রেন্ডকে বলে দেখুন টাস্ক ফোর্সের কেউ এখানে নেই বা চিপও নেই, আর আমরা তার সাথে কন্ট্যাক্টও করতে পারছি না। কিন্তু তবুও রে পেনভারের গার্লফ্রেন্ড বলে না আমি তার সাথে দেখা করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ তথ্য তাকে দিতে হবে। তো তখন লাইট করিকে আগ বাড়িয়ে রে পেনভারের গার্লফ্রেন্ডকে বলে অ্যাকচুয়ালি আমার বাবাই কিন্তু কিরা ইনভেস্টিগেশনের চিফ, আপনি যদি চান তাহলে আপনার মেসেজ বা আপনি যেটা বলবেন সেটা আমি আমার বাবাকে বলতে পারি, কিন্তু বর্তমানে তার মোবাইল ফোনটা বন্ধ পাচ্ছি, আমাকে যখন সে কল ব্যাক করবে তখন আমি আপনার সাথে কথা বলিয়ে দেবো। তো এই কথা বলে তারা দুজন একসাথে যেতে থাকে। আর লাইট তখন বলে আপনার কি মনে হচ্ছে না যে এই কিরা কেসে ইনভলভ হওয়া আপনার জন্য বিপজ্জনক হতে পারে? তখন রের গার্লফ্রেন্ড বলে না এরকম কিছুই না। লাইট তখন বলে সরি অ্যাকচুয়ালি আপনার নামই জিজ্ঞেস করা হয়নি, আমার নাম হচ্ছে লাইট ইয়াগামি, আপনার নাম কি? আর তখন রের গার্লফ্রেন্ড বলে আমার নাম সুকুমাকি, মানে আমাদের লাইট সিস্টেমে এখানে ওর নামটা জেনে নিল। তো এরপর লাইট বলে গুড মিস মাকি, আর পেছনে রিওক হাসছিল, তার মানে রিওকের হাসি দেখে আমরা বুঝতে পারি হয়তো এখানে রিয়ের গার্লফ্রেন্ড সত্য নামটা বলেনি, কিন্তু এটা আমাদের এখানে বোঝানো হয়নি আর কি। তো যাই হোক এরপর লাইট বলে মিস মাকি আমার মতে কিরা মারা যাওয়ার আগে হয়তো তার ভিকটিমকে কোনোভাবে কন্ট্রোলও করতে পারে। আর তখন মিস মাকি বলে আমারও এরকম মনে হয়, আর আমি এটাই ভাবছিলাম। আর শুধুমাত্র তাই নয়, আরো যদি অ্যানালাইজ করা হয় তাহলে দেখা যাবে কিরা হার্ট অ্যাটাক ছাড়াও অন্যভাবে মানুষকে মারতে পারে। লাইট তখন বলে ওরে বাবা এই মেয়েটা কি রে এত রিসার্চ করে ফেলেছে। আর এরপর মিস মাকি আরো বলে যে আমার মতে এটা এখনো কেউ জানে না, আর এর জন্য আমি টাস্ক ফোর্সের সাথে কথা বলতে চাইছিলাম। আর তাছাড়া আমি এমনিতে একজনকে চিনি যার সাথে কিরার দেখা হয়েছিল। চিন্তা করে এই কথা শুনে লাইট তো পুরো ভয় পেয়ে যায়। লাইট বলে এটা কিভাবে হতে পারে, কিন্তু সে নিজেকে ঠিক করে বলে না এটা কেউ বিশ্বাস করবে না, কারণ তুমি যদি গিয়ে বলো যে আমি এমন একজনকে চিনি যার সাথে কিরার দেখা হয়েছিল তাহলে সেই লোকটা নিজে কেন আসলো না? মিস মাকি তখন বলে সে তো বেঁচে নেই, এবং সেই 12 জন এফবিআই এজেন্টের মধ্যে একজন ছিল যে জাপান এসেছিল, আর সে ছিল আমার ফিয়ন্সি রে পেনভার। তো লাইট তখন বুঝতে পারে যে এটাই রে পেনভারের স্ত্রী যাকে ও মেরেছে, আর ও খুব ভয় পেয়ে যায়। তো এখানে মিস মাকি বলে বাস হাইজ্যাকিং এর 8 দিন পর আমার ফিয়ন্সির সাথে বাকি সকল এজেন্টরা মারা গিয়েছিল, আর ওই বাস হাইজ্যাকিং এর দিনে কিন্তু ওই হাইজ্যাকার মারা গিয়েছিল, কিন্তু তার 2 দিন আগে ওই হাইজ্যাকার একটা ডাকাতি করেছিল এবং ওর নিউজ টিভিতে দেখানো হয়েছিল, আর ওখান থেকে কিরা জানতে পেরেছে ওর নাম কি এবং ওর চেহারা দেখতে পেয়েছে। তো ওকে কিরাই ইউজ করেছে বাস হাইজ্যাকিং এর জন্য, আর আমি এটাই বিশ্বাস করি যে কিরাই এই বাস হাইজ্যাকিংটা সেট আপ করেছিল যাতে ও আমার ফিয়ন্সির কাছ থেকে ইনফরমেশন বা তথ্য বের করতে পারে এবং সকল এফবিআই এজেন্টকে মারতে পারে। তো সেই হিসেবে কিরা হার্ট অ্যাটাক ছাড়াও অন্য উপায়ে ভিকটিমদের মারতে পারে। তো লাইট তখন জিজ্ঞেস করে তুমি এগুলো কিভাবে জানলে? তো এখানে মাকি বলে আমার ফিয়ন্সি আমাকে বলেছিল যে সে বাসের মধ্যে কাউকে তার আইডি দেখিয়েছিল, কিন্তু এটা একটা টপ সিক্রেট ইনভেস্টিগেশন ছিল যার জন্য তার আইডি কার্ড দেখানোর অনুমতি ছিল না, কিন্তু সে যেহেতু তার আইডি কার্ড দেখিয়েছিল তো এটা স্পষ্ট যে ওর মাধ্যমে বাকি সব এজেন্টদেরকে কিরা মেরেছে। তো এটা শুনে রিউক বলে আচ্ছা তাহলে কিরা এই জিনিসটা নিয়ে চিন্তা করছে যে আমি একটা ভুলই করেছি, ওইটা ধরা পড়লেই আমি পুরো ধরা পড়ে যাব, আর সেটা হচ্ছে ও কোন এফবিআই এজেন্টের সাথে দেখা করেছিল। তো লাইট তো পুরো ভয় পেয়ে যায়। তো যাই হোক এরপর লাইট তখন তারপর নিজেকে ঠিক করে বলে এর মানে তুমি এই কনক্লুশন বের করেছো কারণ তুমি তোমার ফিয়ন্সের মৃত্যুর প্রতিশোধ নিতে চাও, তাই না? আর তুমি এটাও বিশ্বাস করো যে কিরা হার্ট অ্যাটাক ছাড়াও মানুষকে অন্য উপায়ে মারতে পারে। তুমি তো খুবই বুদ্ধিমতী, কিন্তু আমার মনে হচ্ছে তুমি একটু বেশি ভাবছো। তবে এটা নিয়ে ভাবা উচিত কারণ এটা কিরা ইনভেস্টিগেশনের অনেক কাজে আসতে পারে। তো আর তুমি যেটা বলছো এটা যদি সত্যি হয় তাহলে কিরা খুব দ্রুত ধরা পড়বে, কারণ তোমার ফিয়ন্স ওই বাসে যে লোককে আইডি দেখিয়েছিল তোমার ভাষ্যমত ওইটাই কিরা হবে। তো মিস মাকে তখন বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। তো এই কথা বলতে বলতে ওরা এগিয়ে যেতে থাকে, আর লাইট তখন বলে আল্লাহ রে আল্লাহ অল্পের জন্য বাইসে গেছি। এই তথ্য যদি ও পুলিশকে দিত, টাস্ক ফোর্সকে দিত তাহলে তো আমার কাম সারা হয়ে যেত। ভাগ্য ভালো মেয়েটির সাথে আমার আগে দেখা হয়েছে, কারণ মেয়েটির এই তথ্য যদি বাইরে যেত আমার সব শেষ হয়ে যেত। তো যেহেতু মেয়েটির সাথে আমার দেখা হয়েছে তো এই মেয়েটির একটা হিসাব কিতাব করার এখনো চান্স আমার কাছে রয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় আমার সাথে খালি ডেথ অফ গড নয়, আসল যে গড রয়েছে সেও আমার সাথেই রয়েছে, আর এই কারণে আজকের মতো আমি বেঁচে গেলাম। তবে একটা কিছু তো অবশ্যই করতে হবে, আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো আমাদের কিরা কিন্তু একেবারে ধরা পড়ার দ্বার প্রান্তে চলে এসেছে এবং তার নেক্সট টার্গেট থাকবে অবশ্যই এই এফবিআই এজেন্টের স্ত্রীকে ল্যাটাভেটা করে দেওয়া। কিন্তু এখানে একটা প্রবলেমে রয়েছে, এই এফবিআই এজেন্টের স্ত্রী যদি মারা পড়ে তাহলে
কিন্তু আলটিমেটলি কিরার উপরেই সন্দেহ আসবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি কি হবে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আর খুব বেশি অপেক্ষা করতে হবে না, কালকেই পরের পর্ব পেয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডের নয়েজ দেখে বুঝতেই পারছো বাড়িতে প্রচুর কাজ চলছে। এই ভয়েসটা দিতে আমার কমপক্ষে 2-2.5 ঘন্টা লেগেছে। একটু করে ওরা কাজ থামায় আর আমি একটু করে ভয়েস দিই, চিন্তা করো। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আর জুজুৎসু কাইজেনের ভিডিও যারা দেখতে চাও সেটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি নতুন ভিডিও। আর জুজুৎসু কাইজেনের পরবর্তী ভিডিও আসবে আগামীকাল, সেটা অনলি জাপানিজে রিলিজ হবে। তো টেক কেয়ার, বাই বাই।